আমাকে সরকারের দায়িত্ব দাও, 1 মাসের ভিতরে বাংলাদেশ আইন শৃঙ্খলা ঠিক করে দিব। আমার পাশে ফারুক হাসান আছে, তাকে দেন। যারা বিপ্লবে আপনার ভূমিকা রেখেছে তাদেরকে দেন। আমি মনে করি যে ছাত্র নেতারাও যদি, বৈষম্য যদি ছাত্র নেতারা তারা যদি সবাই মিলে একটা সরকার গঠন করত, তারপরেও এই ধরনের দুর্বল সরকার হইতো না। এই সরকার 11 মাসেও আইন শৃঙ্খলা ঠিক করতে পারে নাই, ইচ্ছাকৃতভাবে করে নাই। কারণ এই সরকার ওই যে নির্বাচনের সময় ঘনিয়ে আসলে বলবে যে এখনো তো একটু সময় লাগবে, আমরা তো আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত ঠিক করতে পারি নাই, আমাদের 6টা মাস সময় দেন না কেন। জনগণকেও এক ধরনের মানে বলবে দেখেন আমরা তো আরো 6টা মাস মাত্র সময় চাচ্ছি, অথচ এই দলগুলো আমাদের সময় দিচ্ছে না। মূলত এই যে দেখেন এই রাজনৈতিক দলগুলো এবং নেতাদেরকে জনগণের কাছে বিতর্কিত করার জন্যই সরকার নানান ধরনের এই ধরনের তালবাহানা সৃষ্টি করছে। আরে ভাই, হাসনাত, সার্জিস এবং আসিফ নাহিদরা ডাকলে কোটি কোটি মানুষ সেখানে গিয়েছে, এখন যাচ্ছে না কেন? কারণ 11 মাসে যেভাবে তারা বিভিন্ন দলকে টার্গেট করে, বিভিন্ন দলের শীর্ষ নেতাদেরকে টার্গেট করে বক্তব্য দিয়েছে, এখন আর ওই চাইলেও বিএনপি লং মার্চ নিয়ে ওই গোপালগঞ্জের দিকে যাবে না, জামাত যাবে না, হেফাজত যাবে না, গণ অধিকার পরিষদ যাবে না, কোনো দল কিন্তু যায়নি। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে সব থেকে দুর্বল সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই ধরনের দুর্বল সরকার গঠিত হবে এটা আমাদের কল্পনাই ছিল না। আজকে খুব দুঃখ লাগে, কষ্ট লাগে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, তার খ্যাতি কাজে লাগিয়ে বাংলাদেশের জনগণের কল্যাণে এই 11 মাসে কিচ্ছু হয় নাই। বরং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে, উপদেষ্টাদের প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে, আত্মীয় স্বজনের উন্নয়ন হয়েছে, এর বাইরে জনগণের কোনো উন্নয়ন হয় নাই। রাস্তাঘাটে যখন আপনি হাঁটেন চলেন, আপনার কি মনে হয় যে আপনি নিরাপদ? রাস্তাঘাটের কোনো সংস্কার হয়েছে? জ্যামজটের কোনো সংস্কার হয়েছে? 11 মাসে কোনো সংস্কার হয় নাই। 11 মাসে শুধুমাত্র সরকারকে বলবো যে আওয়ামী লীগ আবারও ফিরে আসার আগে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগের বিনাশ করেন। অন্যথায় এই আওয়ামী লীগ ফিরলে এই উপদেষ্টা পরিষদে যারা আছে তাদেরও ফাঁসি দিবে, আমাদেরও ফাঁসি দিবে, আমরা কেউ বাঁচতে পারবো না। সুতরাং সরকার যদি নিজে বাঁচতে চায়, দেশ এবং জাতিকে বাঁচাতে চায়, তাহলে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান থাকতে হবে এবং একই সাথে আওয়ামী লীগকে বিনাশ করতে হবে। আওয়ামী লীগের দেখেন এই সরকারের উপদেষ্টারাই যখন এই হাসনাত, সার্জিস, নাহিদ, আক্তাররা এদেশের মানুষকে আহ্বান করেছে, তখন কিন্তু হাজার হাজার মানুষ তাদের আহ্বানে নেমে গিয়েছে। গতকাল গোপালগঞ্জে যে ধরনের ঘটনা ঘটল, তারা কিন্তু সেইখান থেকে ফেসবুকে পোস্ট শুরু করলো যে আপনারা লং মার্চ নিয়ে গোপালগঞ্জের দিকে আসেন। কোনো একটি দল গিয়েছে। আমরা গতকাল দেখলাম যে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা বিভিন্ন জায়গায় কিন্তু ব্লকেটের ঘোষণা দিয়েছে। আমরা দেখেছি খুব অল্প সংখ্যক মানুষ সেখানে কিন্তু অংশ নিয়েছে, তাও সব জায়গায় হয়নি, কয়েকটি জেলায় মাত্র। তার মানে কি, যেখানে সরকারের 11 মাসে আমরা দেখেছি বিভিন্ন মিথ্যাচার। কি মিথ্যাচার? সরকার বলল যে রোহিঙ্গা নাকি ফেরত যাবে, বিদেশ থেকে বিনিয়োগ আসবে। আসলে এর বাস্তবতা আমরা লক্ষ্য করছি না। দেখেন চুক্তি করা হচ্ছে, বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে চুক্তি করা হচ্ছে, দেশের জনগণের সাথে আলোচনা না করে এই সরকার এই ধরনের চুক্তি বিদেশিদের সাথে করছে। এমনকি এই যে মানবিক করিডোর দেওয়ার এক ধরনের সিদ্ধান্ত কিন্তু নিয়েই ফেলিয়েছিল, আমরা প্রতিবাদ করেছি, পারে নাই। এই মুহূর্তে আমি মনে করি এই দেশের একমাত্র সমাধান হলো জাতীয় ঐক্য, জাতীয় ঐক্য এবং জাতীয় ঐক্য। কিন্তু এই উপদেষ্টা পরিষদ পরিকল্পিতভাবে সমস্ত জাতীয় ঐক্য নষ্ট করে ফেলিয়েছে। এই উপদেষ্টা পরিষদের একমাত্র আমার কাছে লক্ষ্য যেটি মনে হয় যে নিজেদের উন্নয়ন ঘটানো এবং নিজেরা কিভাবে আসলে নিজেদের এনজিও প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ঘটাবে সেই কাজগুলো করা। এর বাইরে আসলে দৃশ্যমান জনগণের কল্যাণে, দেশের কল্যাণে কোনো কাজ আমি আসলে লক্ষ্য করছি না। 11 মাসে দেখেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, যদিও সমালোচনা করলে অনেকে নানা ধরনের মন্তব্য করে, তিনি বিভিন্ন নতুন প্রতিষ্ঠানের কিন্তু লাইসেন্স নিয়েছেন। তার নামে যে আসলে কর আরোপ করা হয়েছিল সেটা মওকুফ করা হয়েছে, তার প্রতিষ্ঠানের তার নামের মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে। দেখেন ওই আপনার জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়েছি, স্টার্লিং বাংলাদেশে আসলো, সেটাও কিন্তু কোনোভাবে টেন্ডার দেওয়া হয়নি, গ্রামীণ আপনার টেলিকমকে দিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে তো হতে পারে না। এমনকি আপনার গ্রামীণ ইউনিভার্সিটি সেটা অনুমোদন নিয়ে নেওয়া হয়েছে। এই 11 মাসে ইউনূস স্যারের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে, কিন্তু জনগণের উন্নয়ন কি তিনি করতে পেরেছেন? তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিত্ব, তার ইমেজ কাজে লাগিয়ে বাংলাদেশকে আমরা একটি মডেল কান্ট্রি হিসেবে আমরা গঠন করতে পারতাম, কিন্তু তিনি শুরু থেকে সেই দিকে মনোযোগ দেননি। এখন তো প্রায় 1 বছর শেষ হতে চললো,
1 বছরে যেখানে সরকার আসলে এইগুলো করতে পারে নাই, বাকি আর 6 থেকে 7 মাস, এই 7 মাসে আর কি করবে? আমি জানি না আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন কিভাবে আসলে এই সরকার ধ্বংস করলো। আমরা মনে করি জনগণ কোনোভাবে এই সরকারকে যদি তারা সঠিকভাবে বিচার, সংস্কার এবং নির্বাচনটা না করতে পারে, জনগণ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে না। জুলাই গণ অভ্যুত্থান, এমনকি তার পরপর নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি, কিন্তু দলগুলোর মধ্যে এক ধরনের ক্ষোভ আছে, যেখানে আমরা চেয়েছিলাম যে একটি জাতীয় সরকার, সবাই মিলে আমরা এই দেশটা গঠন করব, সেখানে গণ অভ্যুত্থানের অধিকাংশ স্টেক হোল্ডারকে তারা বাদ দিয়েছে, মাইনাস করে দিয়েছে। তারা কয়েকজন মিলে সরকার গঠন করেছে। ইউনূস স্যার নিজেই বলেছেন যে আমাদেরকে নিয়োগ দিয়েছে ছাত্ররা, আমরা তাদের অনুগত, এই কথা তিনি বলেছেন না? তা আমরা তো মনে করছি যে এই উপদেষ্টা পরিষদের সবাই ছাত্রদের অনুগত, যেখানে তারা স্বীকার করছে যে আমাদের নিয়োগ দিয়েছে ছাত্ররা, সমর্থন দিয়েছে জনগণ। তো এই যে এই উপদেষ্টা পরিষদ গঠিত হলো, এই গঠনে আসলে ভুল হয়ে গেছে। সেই ভুলের কারণে আজকে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নয়ন হয়নি। আজকে অথর্ব একজন উপদেষ্টাকে স্বরাষ্ট্র মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হয়েছে। তো এইভাবে তো হইতে পারে না। দেখেন, বিভিন্ন উপদেষ্টার বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ। ইনকলাব পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, একজন মহিলা উপদেষ্টার স্বামী এই যে নসরুল হামিদ বিপুর যে লুটেরা সম্পদ, সেই সম্পদ পাহারা দিচ্ছে। সাবের মান্নানদের জামিন করিয়েছে 2 জন উপদেষ্টা। এরকম বিভিন্ন আওয়ামী লীগের দর্শকদের জামিনের জন্য তারা তদবির করতেছে। তো এই উপদেষ্টা পরিষদ দিয়ে কীভাবে দেশের পরিবর্তন হবে, কিভাবে আমার আপনার ভোটের অধিকার আমরা ফিরে পাবো, কিভাবে এদেশের সংস্কার হবে, কিভাবে গণহত্যার বিচার হবে? যারা এই ধরনের কথাবার্তা বলে না, আমার মনে হয় যে তারা আসলে এক ধরনের স্বপ্নের জগতে রয়েছে। তো আমি আবারও যেটি বলতে চাই, যেখানে এই গোপালগঞ্জের ঘটনায় লাখ লাখ কোটি কোটি মানুষ যার যার জেলা থেকে রওনা দেওয়ার কথা ছিল, সেখানে কিন্তু কেউ রওনা দেয়নি। বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট প্রোগ্রাম হয়েছে। এইটা অত্যন্ত দুঃখজনক। আমরা এখনও মনে করি যারা এই যে আমাদের ঐক্য নষ্ট করেছে, যারা বিভাজন সৃষ্টি করেছে, তাদের তওবা করা উচিত এবং সরকারের উচিত আমাদের ভিতর ঐক্য ফিরিয়ে আনা। এই যে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে, তো এই ঐক্যমত কমিশন দিয়ে কি শতভাগ ঐক্যমত হবে? হবে না তো। বরং আমরা বিভিন্ন জায়গায় আজকে লক্ষ্য করছি আমাদের ভিতর বিভাজন। এই জাতীয় ঐক্যমত কমিশনের নাম হওয়া দরকার ছিল জাতীয় বিভাজন কমিশন, কারণ এই সরকার তো আসলে বিভাজন ছাড়া আর কিচ্ছু করতে পারে নাই, ঐক্যমত ভেঙে খান খান করে ফেলিয়েছে। তো এখন তো গোপালগঞ্জে লাখ লাখ কোটি কোটি মানুষ গেল না, তো সরকারের কি এখন শিক্ষা হবে যে এইভাবে জাতীয় ঐক্য ধ্বংস করলে কি হবে? একমাত্র ভারতের এবং আওয়ামী লীগের লাভ হবে। কারণ আমাদের মধ্যে বিভাজন হোক, এটি কে চায়? আওয়ামী লীগ চায়, এটি ভারত চায়। এদেশে আমি মনে করি জনগণের অবশ্যই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের যে অন্যায় অবিচার, আওয়ামী লীগের যে রাজনীতি, আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ঐক্যমত থাকা দরকার। কিন্তু যদি আমরা আসলে এই বিভাজিত হয়ে যাই, তাহলে আবারও আওয়ামী লীগ ফিরবে এবং দানব রূপে ফিরবে। তখন কিন্তু এই যে বিপ্লবী আমরা যারা রয়েছি, আমরা কেউ রক্ষা পাবো না। হয়তো গোপালগঞ্জ থেকে সেনাবাহিনীর এপিসিতে করে আজকে বিপ্লবীদেরকে সেখান থেকে আসলে আপনার রক্ষা করা হয়েছে, কিন্তু হাসিনা ফিরলে কেউ আসলে আমাদের রক্ষা করার জন্য এগিয়ে আসবে না। এই আওয়ামী লীগ কিন্তু এখনো পর্যন্ত তওবা করে নাই। যদি আওয়ামী লীগের কর্মীরা, নেতা কর্মীরা দুধ দিয়ে গোসল করে জনগণের কাছে ক্ষমা চাইতো যে আমরা শেখ হাসিনার সাথে রাজনীতি করে আমরা ভুল করেছি, আমরা আওয়ামী লীগ করে ভুল করেছি, তাহলে কিন্তু জনগণ চিন্তা করতো। কিন্তু তাদের মধ্যে কোনো আমরা অনুতপ্ত বোধ আমরা দেখতেছি না, বরং হিংস্রতা বিভিন্ন জায়গায় তারা এখন হুমকি দিচ্ছে, তারা চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। এই জন্যই আমরা বলতেছি যে আওয়ামী লীগ নামক দল বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। দেখেন গোপালগঞ্জে এই যে এই ধরনের হামলা হলো, আওয়ামী লীগ যে ধরনের প্রস্তুতি সেখানে গ্রহণ করেছে, এর মাধ্যমে আমি মনে করি আওয়ামী লীগের সব থেকে লাভ হয়েছে। আওয়ামী লীগ আছে অনেকটা, কিন্তু আমরা মনে করছিলাম যে আওয়ামী লীগ হয়তো নাই, আওয়ামী লীগ এখন হয়তো অনেকে করবেই না। গোপালগঞ্জে যখন এই ধরনের বড় আন্দোলন হয়েছে, তখন অন্যান্য জেলার আওয়ামী লীগ সাহস পেয়ে গেল। সুতরাং গোপালগঞ্জ এক ধরনের কিন্তু আওয়ামী লীগের মধ্যে সাহস সঞ্চার করলো। এই জন্য একজন ছাত্র উপদেষ্টা তিনি আওয়ামী লীগের একজন ডামি এমপির পাহারা দেন, আমি নাম না বলি, ডামি এমপির পাহারা দেন এবং বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে এই উপদেষ্টা পরিষদের অনেকে সুবিধা নিচ্ছে। এই কথাগুলো বললে উপদেষ্টা পরিষদ আমাদের উপর ক্ষুব্ধ হয়, হ্যাঁ, যে আমরা কেন তাদের সমালোচনা করি, আমাদেরকে নানান ধরনের হুমকি ধামকি উপদেষ্টা পরিষদের অনেকে দেয় যে দেখে নিব তোমরা কিভাবে রাজনীতি করো। আমাদের স্পষ্ট কথা, হাসিনাও আমাদের দেখে নিতে চাইছিল, পারে নাই। সুতরাং এই সরকারের বলেন, সরকারের বাইরে বলেন,
যারাই মনে করবে যে জনগণের বিরুদ্ধে যাবে, দেশের বিরুদ্ধে যাবে, জনগণ তাদেরকে ছাড়বে না। এই সরকারকে বলবো, সময় থাকতে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন, সময় থাকতে এই জনগণের ঐক্য আবারও ফিরিয়ে আনার চেষ্টা করেন। আজকে ঐক্য যেভাবে বিনষ্ট হয়েছে, আমাদের ভিতরে কামড়াকামড়ি, মারামারি এবং গোপালগঞ্জে যে ধরনের ঘটনা ঘটেছে, এর দায় সম্পূর্ণভাবে এই সরকার।